প্রিয় ছাত্রছাত্রী, আলোচনার শুরুতেই আমরা এবার বিষয় সংক্রান্ত কতগুলো চিত্র দেখে নিই। সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো ইতিমধ্যেই তোমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি তা জানতে পেরেছো। তাই একবার মনে করিয়ে দিই, আজ আমরা আলোচনা করতে চলেছি তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5, যার নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ, এর বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই অংশটি নিয়ে। আলোচনার সুবিধার্থে আমি এই অধ্যায়টিকে একক হিসেবে ধরে নিয়ে তাকে আবার 3টি উপএককে বিভক্ত করেছি। কি কি? 1. বাংলায় ছাপাখানার বিকাশ, 2. বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, এবং 3. ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা। যার মধ্যে বাংলায় ছাপাখানার বিকাশ এই উপএককটি নিয়ে আমি আগেই আলোচনা করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আরেকটি উপএকক আমাদের বাকি থাকবে, তা হলো ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা। এই উপএককটি নিয়েও আমি আলোচনা করে আমার পরের ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু কি আজকে পেয়ে গেলাম, সেটি হলো বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই উপএককটি আলোচনা করার আগে তোমাদের সুবিধার্থে বলি যে আমরা আবার এই উপএককটিকে 3টে পাঠে বিভক্ত করে নিচ্ছি। কি কি? পাঠ 1 বাংলায় বিজ্ঞান শিক্ষা, পাঠ 2 বাংলায় কারিগরি শিক্ষা, এবং পাঠ 3 এই প্রসঙ্গেই বাংলায় জাতীয় শিক্ষা পরিষদ। যদি এটা বারবার বলছি আলোচনা করছি, এই আলোচনায় কিন্তু তোমাদের অংশগ্রহণ এক প্রকার গৌণ। যদিও তোমরা যদি এখানে ফিডব্যাক দাও আমার এই ভিডিওটায়, তাহলে জানবো তোমরা আলোচনায় অংশগ্রহণ করেছো। কোনো প্রশ্ন বা তোমাদের জানার কোনো বিষয় নিয়ে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা এই আলোচনায় অংশগ্রহণ করেছো। তা আমরা শুরু করি, মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে বাংলায় বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান এই বিষয়টা কি? বিজ্ঞানের আমরা দুটো অর্থে আমরা বিজ্ঞানের ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে সংকীর্ণ অর্থে বিজ্ঞান বলতে আমরা বুঝি যে বিজ্ঞানের যে মূল সূত্র, পরীক্ষণ, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত মেনে চলে যে বিষয়গুলো, সেগুলি হচ্ছে বিজ্ঞান। যেমন হচ্ছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ইত্যাদি। আর বৃহত্তর অর্থে বিজ্ঞান বলতে বুঝি যে কোনো বিষয়ে বিশেষ জ্ঞানকেই আমরা বলি বিজ্ঞান। যেমন প্রকৃতি বিষয়ে বিশেষ জ্ঞানকে আমরা বলি প্রকৃতি বিজ্ঞান, জীবন বিজ্ঞান আমরা বলি যে জীববিদ্যা সম্পর্কিত বিশেষ জ্ঞানকেই আমরা বলি জীবন বিজ্ঞান। তা এই বিজ্ঞানে আবার বিভিন্ন বিভাগ আছে। তা আমাদের বাংলায় কবে বিজ্ঞান শিক্ষা শুরু হয়েছিল সেটা একটু জেনে নেব। তা আজ আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু বিজ্ঞানের অবদান আছে। আমরা বিজ্ঞান ছাড়া কিন্তু এক মুহূর্তও চলতে পারি না। তা এর একটা সূচনা নিশ্চয়ই হয়েছিল, মানব সভ্যতার যে এত অগ্রগতি সব কিন্তু হয়েছে বিজ্ঞানের দৌলতে। তা আমাদের ভারতবর্ষেও কিন্তু এখন বিজ্ঞানের চর্চা
ভালো ভারতের বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন জায়গায় সমাদর পান। আমরা বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি করেছি। আজ আমরা মহাকাশে পাড়ি দিচ্ছি, আমরা চন্দ্র অভিযানের পরিকল্পনা করছি, আমরা ইতিমধ্যেই যে মঙ্গল অভিযান করেছিলাম। তো এই যে অভাবনীয় উন্নতি, এই উন্নতি হঠাৎ করে তো হয়নি, তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসেই আমরা তার গোড়ায় আমরা যাব, যে আমাদের ভারতবর্ষে তথা এই বাংলায় বিজ্ঞান শিক্ষার সূচনা কিভাবে হয়েছিল এবং তার অগ্রগতি কিভাবে ঘটেছিল, কাদের দৌলতে ঘটেছিল, কারা কোন কোন প্রতিষ্ঠানের দৌলতে ঘটেছিল ইত্যাদি। তা বিজ্ঞান শিক্ষার যে সূচনা ভারতবর্ষে, সে কিন্তু হয়েছিল পাশ্চাত্য শিক্ষার দৌলতেই। আমরা জানি যে অষ্টাদশ শতকের শেষ দিকে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে এবং পরবর্তীকালে যে ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে সরকারি উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে। তার সুফল হিসেবেই কিন্তু আমরা ঊনবিংশ শতকের শেষ দিক থেকে বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষারও বিকাশ দেখতে পাই। তা প্রথম দিকে বলবো যে ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ ঘটুক এটা কিন্তু চায়নি, কারণ তাদের বিশ্বাস ছিল ভারতীয়রা এই বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে পারবে না, তারা নিকৃষ্ট জাতি, এদের মধ্যে সে বুদ্ধিবৃত্তি নেই যে বিজ্ঞানের এই জটিল বিষয়গুলো বুঝবে। যদিও আমাদের একটা প্রাচীন একটা গৌরবময় ইতিহাস আছে, আমরা আর্যভট্টর নাম জানি, বরাহমিহিরের নাম জানি, তা সেগুলো ব্রিটিশরা অস্বীকারই করতে এক প্রকার, যে ভারতীয়রা বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে পারবে না। যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করি। জাতীয়তাবাদী প্রবক্তারা বলতেন যে পাশ্চাত্য শিক্ষার দৌলতে নয়, ভারতে বিজ্ঞানের চর্চা কিন্তু আগে থেকেই ছিল। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, যে মুঘল আমলে যে স্থাপত্য কীর্তি, এগুলো বিজ্ঞানের জ্ঞান ছাড়া সম্ভব হতো না। যে স্থাপত্যের জন্য আজ আমরা ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছি, যেমন তাজমহল, তাজমহলের যে গঠন কৌশল, এর যে স্থাপত্য যে কৌশল, এই কৌশল কিন্তু মানে ভাবাই যায় না, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে তাজমহল। তাই এগুলো কিন্তু ভারতীয় বিজ্ঞানী এবং কারিগরদেরই কিন্তু দান, তাদের শিক্ষারই ফসল। তা ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার সূচনা মোটামুটি ভাবে আমরা যেটা জানি, সেই বিতর্কে না গিয়েও, যে পাশ্চাত্য শিক্ষার বিকাশের ফলেই কিন্তু বিজ্ঞান শিক্ষার, আধুনিক যে বিজ্ঞান শিক্ষা, তার কিন্তু সূচনা হয়েছিল। তা কাদের হাত ধরে কিভাবে হলো সেটা একটু জেনে নিই। না, পাশ্চাত্য শিক্ষার বিকাশের প্রথম পর্যায়ে কিন্তু আমরা জানি যে ভারতীয়রা কোন ধরনের শিক্ষায় অভ্যস্ত হবে, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা, না যে গতানুগতিক যে ভারতবর্ষের শিক্ষা চলছে, ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষাই ভারতীয়রা পাবে। এ নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল, যেটাকে আমরা আগের অধ্যায়ে, আমরা 2 নম্বর অধ্যায়ে জেনেছিলাম, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তো সেই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে আমরা দেখি একজন বিখ্যাত ব্যক্তি, আমরা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল, তিনি কিন্তু চেয়েছিলেন যে ভারতবর্ষের মানুষ পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের শিক্ষার সঙ্গেই পরিচিতি লাভ করুক, তাছাড়া কিন্তু ভারতবর্ষ আধুনিক হতে পারবে না। এর জন্য তার ভূমিকা কি ছিল, না এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে তিনি অংশগ্রহণ করেন। আর 1823 খ্রিস্টাব্দ নাগাদ তৎকালীন লর্ড আমহার্স্টকে তিনি একটি চিঠি লেখেন, যে ভারতবর্ষে প্রাচ্যের শিক্ষা নয়, পাশ্চাত্যের শিক্ষাই কিন্তু ভারতবর্ষে চালু করা দরকার, তবেই কিন্তু ভারতবর্ষে মানে প্রকৃত উন্নয়ন বা প্রকৃত যে শিক্ষার যে সুফল, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ পাবে। এ বিষয়ে তাকে তার বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সমর্থন করেছিলেন এবং সাহায্য করেছিলেন। তা রাজা রামমোহন রায়ের এই ক্ষেত্রে একটা অবশ্যই ভূমিকা আছে। তা আমাদের পাশ্চাত্য শিক্ষা চালু হলো এবং আমরা তা গ্রহণ করলাম। তো সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যাদের মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞান শিক্ষার সূচনা, আমাদের আধুনিক বিজ্ঞান শিক্ষার সূচনা হয়েছিল, সেগুলো নিয়ে একটু জানি। প্রথমে আমাদের যে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে 1781 খ্রিস্টাব্দ নাগাদ, সেটি হচ্ছে কলকাতা মাদ্রাসা, যেটি এখন আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তা এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু প্রাচ্য শিক্ষা দিলেও এদের কিন্তু আধুনিক বিজ্ঞানের শিক্ষাও কিন্তু এরা দিত বা চর্চা করত। তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি, 1784 খ্রিস্টাব্দে আমরা জানি উইলিয়াম জোন্স এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল প্রাচ্য বিদ্যা চর্চার কেন্দ্র, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আধুনিক বিজ্ঞানের সঙ্গেও কিন্তু এদের পঠন পাঠন বা এদের চর্চার কেন্দ্রে কিন্তু আধুনিক বিজ্ঞান শিক্ষা ছিল। এরপরে আমরা আসছি শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন আমরা প্রতিষ্ঠিত হয়েছিল জানি যে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্চম্যান ওয়াট এরা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এই ব্যাপটিস্ট মিশনই কিন্তু 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে। এই শ্রীরামপুর কলেজে কিন্তু
একজন বিখ্যাত ব্যক্তির নাম না করলেই নয়, তিনি হচ্ছেন জন ম্যাকে। শ্রীরামপুর মিশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 1821 খ্রিস্টাব্দ নাগাদ শ্রীরামপুর কলেজে তিনি একটি গবেষণাগার চালু করেন। ভারতবর্ষে এটি কিন্তু আধুনিক বলা যায় যে একটু উন্নত মানের গবেষণাগার তিনি কিন্তু চালু করেছিলেন। কে? জন ম্যাকে। তিনি এখানে রসায়নবিদ্যার সূত্রবলী বলে একটি গ্রন্থ লিখেছিলেন, যেটা রসায়নের বাংলা ভাষায় রচিত রসায়নের উপরে একটি প্রথম গ্রন্থ, একটি প্রথম বিজ্ঞান গ্রন্থ। তারপরে আসছি স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটি আমরা জানি যে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল। ডেভিড হেয়ার এক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিলেন। তো স্কুল বুক সোসাইটি একটা সংখ্যা দিই আমি। স্কুল বুক সোসাইটি মোট 1544টি 1875 সালের একটি রিপোর্টে আমরা জানতে পারি যে মোট 1544টি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এরা প্রকাশ করেছিল, প্রকাশনার কাজে যুক্ত ছিল। তার মধ্যে 112টি হচ্ছে অঙ্কের বই, গণিতের বই, এবং 61টি ছিল প্রকৃতি বিজ্ঞানের বই, এবং 99টি ছিল চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ শতকের শেষ দিকে বিজ্ঞানের জনপ্রিয়তা বেড়ে যায়, এতগুলো গ্রন্থের যে সংখ্যা আমরা দেখছি। তো বিজ্ঞান শিক্ষার কিন্তু তখন থেকে প্রসারটা শুরু হয়। স্কুল বুক সোসাইটি এক্ষেত্রে একটা ভূমিকা নিয়েছিল বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে। এরপরে আসছি প্রেসিডেন্সি কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং প্রতিষ্ঠা করেছিলেন। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের শুরু ভারতবর্ষে, সেটা হচ্ছে এই কলকাতা মেডিকেল কলেজকে কেন্দ্র করেই। এই কলকাতা মেডিকেল কলেজেই কিন্তু আমরা জানি যে বিখ্যাত একজন চিকিৎসক ছিলেন, অধ্যাপক ছিলেন H.H. গুডিভ। তার তত্ত্বাবধানেই কিন্তু আমরা জানি যে এখানে চিকিৎসা শাস্ত্রের অভাবনীয় উন্নতি ঘটে। এক্ষেত্রে আর একটা বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে 1836 খ্রিস্টাব্দ নাগাদ আমরা জানি যে মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় তথা এশীয় হিসেবেও কিন্তু প্রথম শবব্যবচ্ছেদ করেছিলেন, যেটাকে আমরা পোস্টমর্টেম বলি। যদিও সেই সময়ে এই বিষয়টা কিন্তু একটা সমাজে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যে শবব্যবচ্ছেদের মতো একটা ঘৃণ্য কাজ আমরা, যেটা তখনকার সমাজপতিরা বলতেন, তিনি করার সাহস দেখিয়েছিলেন। তা ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তার একটা বিশাল ভূমিকা ছিল। তিনি কিন্তু এটা করেছিলেন, সমস্ত সমাজের যে বদনাম উপেক্ষা করেও কিন্তু তিনি এই কাজে অংশগ্রহণ করেছিলেন। এরপর আসছি প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ আমরা জানি যে 1817 খ্রিস্টাব্দে হাইটিস্ট, তারপর হচ্ছে ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব প্রমুখের উদ্যোগে গড়ে উঠেছিল প্রেসিডেন্সি কলেজ। তা যদিও প্রথমে এর নাম ছিল হিন্দু কলেজ, এখন প্রেসিডেন্সি কলেজ, এখন তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিসেবেই পরিচিত। তা ভারতবর্ষের বহু বড় বড় বিজ্ঞানী আমরা যাদের নাম জানি, তারা কিন্তু এই প্রেসিডেন্সি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন ভারতবর্ষের বিজ্ঞানে তাদের একটা অবদান ছিল। তা প্রেসিডেন্সি কলেজে 1874 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত অধ্যাপক তিনি এই প্রেসিডেন্সি কলেজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার নাম হচ্ছে আলেকজান্ডার পেটলার। তিনি বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কলেজ প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি 1896 খ্রিস্টাব্দ নাগাদ মার্কুরাস নাইট্রাইট বলে একটি নতুন ধরনের মার্কারি তৈরির পদ্ধতি নিয়ে এশিয়াটিক সোসাইটির জার্নালে লিখে খ্যাতি লাভ করেন। এবং তাছাড়াও আমরা তার সঙ্গে আমরা জানবো যে শুধুমাত্র এর জন্য তিনি খ্যাতি লাভ করেননি, পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এবং তাকে আমরা জানি যে আধুনিক যে ঔষধ তৈরি, ভারতবর্ষে ঔষধ তৈরির জনক বলা হয়, ওষুধ তৈরি জনক বলা হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। তার এই প্রতিষ্ঠানে ফিনাইল তৈরি, তারপর হচ্ছে কালি তৈরি, ন্যাপথালিন, যে গোল ন্যাপথালিন তৈরি করা, এগুলো কিন্তু করতো স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। এছাড়া বর্তমানে যে করোনা চিকিৎসা, সেই করোনা চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই বেঙ্গল কেমিক্যালের একটা ভূমিকা আছে। সেই করোনা চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যে ঔষধ, সেটা এই বেঙ্গল কেমিক্যাল থেকেই তৈরি হয়। সেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, একটা জটিল নাম, হাইড্রক্সিক্লোরোকুইন এই বেঙ্গল কেমিক্যাল থেকেই তৈরি হয়। তো আমরা মোটামুটিভাবে জানলাম যে এই প্রতিষ্ঠানগুলোর দৌলতেই আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছুই হয়েছে, ধীরে ধীরে ভারতে বিজ্ঞান শিক্ষার একটা সূচনা হয়
এবং বিংশ শতকে প্রথম দিক থেকে জনপ্রিয়তা লাভ করে। বহু বড় বড় বিজ্ঞানী তাদের হাত ধরেই কিন্তু আমাদের বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়তা লাভ করে। ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষা যে জনপ্রিয়তা লাভ করেছে ঊনবিংশ শতকের শেষ দিকে, যদিও মুষ্টিমেয় কয়েকজন মানুষের মধ্যেই এটা ছিল, তা সে সম্পর্কে কতগুলো পত্রিকার নাম আমরা জানবো। এই পত্রিকাগুলো নিয়মিত এই বিজ্ঞান সম্পর্কিত যে গবেষণা, যে বিজ্ঞান সম্পর্কিত যে তথ্য এবং যারা কাজ করছেন তাদের কথা তুলে ধরতো, এরকম কতগুলো পত্রিকা ছিল। সেগুলো হচ্ছে বিজ্ঞান কৌমুদী, এটি 1870 খ্রিস্টাব্দ নাগাদ প্রকাশিত হয়েছিল। বিজ্ঞান কৌমুদী, একটু দেখি তার সালগুলো। 1860 খ্রিস্টাব্দ নাগাদ বিজ্ঞান কৌমুদী। তারপর হচ্ছে 1871 খ্রিস্টাব্দ নাগাদ হচ্ছে বিজ্ঞান রহস্য। 1873 খ্রিস্টাব্দ নাগাদ বিজ্ঞান বিকাশ এবং 1876 খ্রিস্টাব্দ নাগাদ বিজ্ঞান দর্পণ বলে এই পত্রিকা প্রকাশিত হয়েছিল। এছাড়া মূলধারার যে পত্রপত্রিকাগুলো, যেমন হচ্ছে সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, সোমপ্রকাশ, বঙ্গদর্শন, আমরা যে বিখ্যাত আমাদের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু বিজ্ঞান বিষয়ক বিভিন্ন লেখালেখি কিন্তু শুরু হয়েছিল। তা এই সময় প্রায় 776টি পত্রপত্রিকা, ঊনবিংশ শতকের একেবারে শেষ দিকে পত্রপত্রিকা কিন্তু ওই বিজ্ঞান বিষয়ক পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল। তাই এই গেল বিজ্ঞানের সূচনার ইতিহাস। যার মধ্যে আমরা এবারে আসবো যে প্রতিষ্ঠানগুলোর দৌলতে বিজ্ঞান শিক্ষা এত জনপ্রিয়তা লাভ করেছিল, এত বিকাশ ঘটেছিল ভারতবর্ষে, সেই প্রতিষ্ঠানগুলোর কথা এবারে জানি। শুধুমাত্র সেগুলো বিজ্ঞান শিক্ষার জন্যই চালু হয়েছিল, বিজ্ঞানের গবেষণার জন্যই সেই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো আইএসসিএস। আইএসসিএস কথার পুরো নাম হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। এটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট চিকিৎসক মহেন্দ্রলাল সরকার 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই। তা আইসিএস প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসেবে বলবো, মহেন্দ্রলাল সরকার তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের দ্বিতীয় এমডি। 1863 খ্রিস্টাব্দে তিনি এই বিশেষ সম্মান লাভ করেন এবং তিনি অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে প্রথম দিকে যুক্ত থাকলেও পরে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত হন। এই জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা জগতে তার একটা বদনাম ছিল। তা তিনি প্রথম থেকেই ভারতবর্ষের জন্য ইংল্যান্ডের যে বিশেষ বিজ্ঞান গবেষণা কেন্দ্র রয়্যাল ইনস্টিটিউশনের অনুকরণে ভারতবর্ষের একটা বিজ্ঞান বিষয়ক গবেষণাগার তৈরি করার বা চর্চা হবে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি এই মনোভাব পোষণ করতেন। তার জন্য তিনি ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন বলে একটি পত্রিকায় লেখালেখি করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন ফাদার ইউজিন লাফো বলে একজন ব্যক্তি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরো অন্যান্যরা। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার সহযোগীরা এই কাজে তাকে 1,40,000 টাকার মতো তুলে দিয়েছিলেন। মহেন্দ্রলাল সরকার বিশ্বাস করতেন যে ভারতবর্ষের মানুষের জন্যই তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ভারতবর্ষের মানুষই তার খরচ বহন করবে। তা যাই হোক, এই প্রতিষ্ঠানটার উদ্দেশ্যই ছিল, প্রথমেই বললাম যে তিনি চেয়েছিলেন যে ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউশনের অনুকরণে ভারতবর্ষে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে। তা সেটা একটা উদ্দেশ্য ছিল। আর 2 নম্বর উদ্দেশ্য কি বলবো, যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। 3 নম্বর বিজ্ঞান বিষয়ক গবেষণার ব্যবস্থা করা। 4 নম্বর হচ্ছে বিজ্ঞান বিষয়ক বক্তৃতার ব্যবস্থা করা, বিভিন্ন বিজ্ঞানীদের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরা, তারা যাতে প্রতিষ্ঠা পায় ইত্যাদি। কোন কোন বিষয়ে গবেষণা হয়েছিল, কতগুলো মৌলিক কতগুলো বিষয়ে গবেষণা হয়েছিল, যেমন হচ্ছে চুম্বকত্ব, আলোক বিজ্ঞান, এক্স রশ্মি, তারপর হচ্ছে রমন ক্রিয়া সম্পর্কে বলি না। 1930 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী সিভি রমন, তিনি এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার তার যে কাজ, এই কাজের তিনি এই গবেষণাগারের সঙ্গে যুক্ত ছিলেন। আর বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগদীশ চন্দ্র বসু, তারপর হচ্ছে এল শ্রীবাস্তব, তারপর হচ্ছে মেঘনাথ সাহা, তারপরে হচ্ছে একটু আগে বললাম যে সিভি রমন। এরা কিন্তু এই প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছিলেন। এরপরে আসি কলকাতা বিজ্ঞান কলেজ। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1914 খ্রিস্টাব্দ নাগাদ। বিশিষ্ট ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন তৎকালীন দিনে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আর 2জন ব্যক্তি যারা জাতীয়তাবাদী এবং বিশিষ্ট
আইনজীবী তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ। এরা কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুতোষ মুখোপাধ্যায়কে সাহায্য করেছিলেন। 1914 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 27শে মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। এটি রাজাবাজার সায়েন্স কলেজ নামেও পরিচিত। এটি প্রথমে নাম ছিল ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে। তা এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল যে বিজ্ঞানের যে শিক্ষা, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের যে শিক্ষা ছাত্রছাত্রীদের, সেই শিক্ষার ব্যবস্থা করে দেয় এবং বিজ্ঞান বিষয়ে গবেষণা ইত্যাদি বিষয়। তো মূল উদ্দেশ্য ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ছাত্রদের স্নাতকোত্তর স্তরের পঠন পাঠনের ব্যবস্থা করা। পঠন পাঠনের মধ্যে বিভিন্ন বিষয় ছিল যেগুলো চালু হয়েছিল একে একে। সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে রসায়ন, তারপরে হচ্ছে পদার্থবিদ্যা, তারপরে হচ্ছে উদ্ভিদবিদ্যা ইত্যাদি। তো কোন সালে কোনগুলো চালু হয়েছিল একটু জেনে নিই। 1916 খ্রিস্টাব্দে এখানে চালু হয় রসায়ন বিদ্যা। পদার্থবিদ্যা ও গণিত চালু হয়েছিল 1916 খ্রিস্টাব্দে এই কলেজে, এবং উদ্ভিদবিদ্যা চালু হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, এবং প্রাণীবিদ্যা চালু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এই বিষয়গুলো নিয়ে এখানে পঠন পাঠন হতো, এবং এখন তো অনেক বিষয় এই কলেজে পঠন পাঠন হয় অনেক বিজ্ঞানের বিষয় নিয়েই। তা বিখ্যাত বিজ্ঞানী যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যুক্ত ছিলেন, পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ বসু বিখ্যাত বিজ্ঞানী, তারপর হচ্ছে মেঘনাথ সাহা প্রমুখরা, তারপর সিভি রমন এই কলেজের সঙ্গে, এই বিজ্ঞান কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। এবার আসছি বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি তার সঞ্চিত সমস্ত অর্থ দিয়ে 1917 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর, এটা ছিল তার জন্মদিন। আমরা জানি যে 1858 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার সমস্ত সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন বিজ্ঞানের গবেষণা এবং বিজ্ঞান বিষয়ক চর্চার উদ্দেশ্যে। এখানে পঠন পাঠন কিন্তু আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় এখানে কিন্তু পঠন পাঠন হয়, যেমন হচ্ছে বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এমনকি এখন মহাকাশ গবেষণা বিষয়কও কিন্তু পড়াশোনার ব্যবস্থা আছে। এরপরে আসছি বাংলায় কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা বিষয়টা একটু আগেই বলেছি যে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নিয়ে চর্চা করে যে বিষয়টি, যে শিক্ষা, সেটি হচ্ছে কারিগরি শিক্ষা। কারিগরি ব্যবস্থার উন্নয়নের ফলেই কিন্তু আমাদের এই মানব সভ্যতার এত অগ্রগতি ঘটেছে। আজ আমাদের পাখা ঘুরছে মাথার উপরে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারছি। এসবই হয়েছে কারিগরি বিজ্ঞানের উন্নতির জন্য, প্রযুক্তি বিজ্ঞানের উন্নতির জন্য। তা বাংলায় কারিগরি শিক্ষার যে সূচনা, সেই সূচনার প্রেক্ষাপটটা একটু জানি, এবং কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। না, আমি আগেও বলেছি যে ইংরেজরা ভারতীয়দের কারিগরি এবং বিজ্ঞান শিক্ষায় যে ভারতীয়রা অপারক, সেটা তাদের মনে প্রাণে একটা বিশ্বাস ছিল, ভারতীয়রা এইগুলো করতে পারে না। তা সত্ত্বেও কিন্তু পাশ্চাত্য শিক্ষার দৌলতে কিন্তু বিজ্ঞানের অগ্রগতি, এবং বিজ্ঞানের সুফল হিসেবেই কিন্তু আমরা কারিগরি বিদ্যার যে অগ্রগতি সেটা লক্ষ্য করি। তা কারিগরি শিক্ষার ইতিহাস ঘাট থেকে আমরা যেটা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, কারিগরি বিদ্যার যাকে আমরা প্রযুক্তিবিদ্যার ভারতবর্ষের যার হাত ধরে পথিকৃৎ, তাকে বলবো, তার নাম হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। তিনি কিন্তু বিশ্বাস করতেন, যখন এক্ষেত্রে একটা ইতিহাস আছে, 1876 খ্রিস্টাব্দে যখন মহেন্দ্রলাল সরকার আইএসিএস প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠা করেন, তখন একটা বিতর্ক ছিল, বিশেষ করে তার সঙ্গে এবং তার একটা বিরোধী গোষ্ঠী ইন্ডিয়ান লীগের রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তারা বিশ্বাস করতে যে বিজ্ঞানের অগ্রগতি ছাড়া কিন্তু, মানে বিজ্ঞানের যে মূলধারার বিজ্ঞান শিক্ষা ছাড়া কিন্তু এরকম গবেষণাগার গড়ে তোলার প্রচেষ্টা অমূলক। তা সেই সময় কিন্তু রাজেন্দ্রলাল মিত্র তিনি কিন্তু মহেন্দ্রলাল সরকারের যে যুক্তি, সেই যুক্তিকেই কিন্তু সমর্থন করেছিলেন। তিনি কারিগরি বিদ্যা চালু হবে এটা কিন্তু তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, তার সমর্থ ছিলেন। তা সত্ত্বেও তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞানের অগ্রগতি প্রথমে হোক, তারপরে কারিগরি বিদ্যা, সেখান থেকে কিন্তু কারিগরি বিদ্যার অগ্রগতি সম্ভব। তা যে প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে, যে ব্যক্তিদের নাম এক্ষেত্রে যুক্ত ভারতবর্ষের কারিগরি শিক্ষার ক্ষেত্রে, যাদের অগ্রগণ্য ভূমিকা আছে, সেরকম কয়েকজন ব্যক্তির নাম আমরা এখানে জেনে নেব। প্রথমে হচ্ছে গোলকচন্দ্র। আমরা জানি যে ইংল্যান্ডের প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। তা সেই বাষ্পচালিত রেল ইঞ্জিনের হুবহু নকল করেছিলেন ভারতবর্ষে প্রথম, যিনি হচ্ছে 1828 খ্রিস্টাব্দ নাগাদ এই কাজ করেছিলেন, তিনি হচ্ছে টিটাগড়ের একজন ব্যক্তি
বিখ্যাত মানে কারিগরিবিদ, তার নাম হচ্ছে গোলকচন্দ্র। এছাড়া শিবচন্দ্র নন্দী তিনি ইলেকট্রিক যে টেলিগ্রাফ, এই ইলেকট্রিক টেলিগ্রাফ মানে বসানোর কাজ তিনি করেছিলেন। পিএম বাগচি অ্যান্ড কোম্পানি কারিগরি মানে বিদ্যার ক্ষেত্রে বা কারিগরি বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এই কোম্পানির ভূমিকা ছিল। তারা বিভিন্ন প্রসাধনী তৈরি করা, স্ট্যাম্প তৈরি করা, কালি প্রস্তুত করা, এই যে কারিগরি বিদ্যার যে সুফল সেগুলো কিন্তু তাদের হাত ধরে আমরা পেয়েছি। এবং রাজেন্দ্রলাল মিত্রের নাম আমরা জানলাম, যিনি ভারতবর্ষের কারিগরি বিদ্যার পথিকৃৎ যাকে বলা হয়। এছাড়া যোগেশচন্দ্র ঘোষ তিনি একটা ফান্ড তৈরি করেছিলেন। সেই ফান্ডের উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষের ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে যাতে এই কারিগরি বিদ্যার শিক্ষা নিতে পারে, তার জন্য দুর্গাচরণ চক্রবর্তী বিশ্বকর্মা বলে একটি বই লেখেন, যেটা কারিগরি বিদ্যা বিষয়ক গ্রন্থ। এটি 1886 খ্রিস্টাব্দ নাগাদ স্কুল বুক সোসাইটি প্রকাশ করে। এছাড়া হচ্ছে অক্ষয় কুমার দত্ত যাকে ভারতের বেকন বলা হয়, তিনি পদার্থবিদ্যা বিষয়ক একটি গ্রন্থ লেখেন এবং তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় তিনি মানুষের সামনে তুলে ধরেন, প্রচার করেন। তো এতে গেল ব্যক্তিগত নৈপুণ্যের প্রশ্ন। ওই যে প্রতিষ্ঠানগত যে সূচনা, সেটা কবে হয়, কিভাবে হয়, সেটা একটু জানি। তা ভারতবর্ষে বিংশ শতকের প্রথমেই একটা আন্দোলন হয়েছিল, যেটা গোটা ভারতবর্ষে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, সেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যাকে আমরা স্বদেশী আন্দোলন বলেও চিনি। এই আন্দোলনের দুটো দিক ছিল, এক হচ্ছে স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জন। তো এই আন্দোলনের প্রেক্ষাপটে ভারতবর্ষে আমরা জানি যে বিদেশি পণ্য বর্জনের ক্ষেত্রে আমাদের যে স্বদেশী পণ্য গ্রহণ, এই গ্রহণের জন্য যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় যে জিনিস দরকার, সেগুলো কিন্তু স্বদেশী বিভিন্ন কারখানা গড়ে ওঠে এবং সেই কারখানা থেকেই আমরা পাই। এই সময়ে এই প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেমন হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস, তারপর হচ্ছে জামশেদজি টাটা গড়ে তুলেছিলেন টিসকো, টাটা স্টিল অ্যান্ড আয়রন কোম্পানি। এছাড়া নীলরতন সরকারের হচ্ছে জাতীয় সাবান কারখানা, দেশলাই কারখানা, বঙ্গলক্ষ্মী কটন মিল ইত্যাদি। এই সমস্ত কারখানা গড়ে ওঠার ফলে প্রযুক্তিবিদদের চাহিদা বৃদ্ধি পায়, কারিগরদের চাহিদা বৃদ্ধি পায়। তার জন্য কিন্তু এছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রাস্তাঘাট তৈরি, টেলিগ্রাফ টেলিফোনের ব্যবস্থা, বৈদ্যুতিক যে ব্যবস্থা, এগুলো গড়ে ওঠার ফলে প্রযুক্তিবিদদের বিপুল চাহিদা বেড়ে যায়। তা তাদের জন্য ভারতবর্ষের ছাত্রছাত্রীরা যাতে এই কারিগরি বিদ্যার শিক্ষা পায়, সেই প্রেক্ষাপটে গড়ে উঠেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বলে একটি প্রতিষ্ঠান, যাকে আমরা সংক্ষেপে বলছি বিটিআই, মানে হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রেক্ষাপট হচ্ছে যে আমরা জানি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটেই একটা বিকল্প শিক্ষা চিন্তা নিয়ে মানে একটা আলোচনা শুরু হচ্ছিল। তার জন্য 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ গড়ে উঠেছিল জাতীয় শিক্ষা পরিষদ, যেটা আমরা পরে আসছি। জাতীয় শিক্ষা পরিষদ গঠন কাদের উদ্যোগে হয়েছিল তার ইতিহাসে আসছি। তা এর একটা বিরোধী গোষ্ঠী ছিল শিক্ষা বিষয়ক ক্ষেত্রকে কেন্দ্র করে, মানে কলাবিদ্যা, বিজ্ঞান শিক্ষা বা কারিগরি বিদ্যা কোন ধরনের শিক্ষা দেয়া হবে সেটা নিয়ে। তার বিরোধী গোষ্ঠীদের মধ্যে অন্যতম ছিলেন তারকনাথ পালিত এবং তার নীলরতন সরকার। এরা কিন্তু চেয়েছিল যে কারিগরি বিদ্যার একটা চর্চা যাতে শুরু হয়, তার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে। তা 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ যেদিন জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, ওই দিনই তারকনাথ পালিত একটা সংকল্প নেন। সেই সংকল্পে তিনি সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন বা সংক্ষেপে কারিগরি উন্নয়ন সমিতি, তার সূত্র ধরেই 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাই গড়ে ওঠে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। তো এই হলো প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং পঠন পাঠন ও প্রসার। এই ইনস্টিটিউশনের মেকানিক্যাল বিভিন্ন বিষয়, টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে কিন্তু পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছিল। যেমন হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রথম অধিকর্তা ছিলেন প্রমথনাথ বসু। তিনি টেকনিক্যাল বিভিন্ন বিষয়ের পড়াশোনা এখানে কিন্তু শুরু করেন, যেমন হচ্ছে ভূবিদ্যা, তারপর হচ্ছে যন্ত্রবিজ্ঞান ইত্যাদি বিষয়। তা 1910 খ্রিস্টাব্দ নাগাদ এর অর্থাভাব দেখা দেয় এবং অর্থাভাবের ফলে 1910 খ্রিস্টাব্দ নাগাদ ন্যাশনাল কলেজের সঙ্গে এটি যুক্ত হয়ে যায় এবং 1924 খ্রিস্টাব্দ নাগাদ এটি যাদবপুরে স্থানান্তরিত হয়। 1928 খ্রিস্টাব্দে এর নতুন নাম হয়, এই নতুন বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনোলজি বলে।
তো 1924 খ্রিস্টাব্দ নাগাদ এটি যাদবপুরে স্থানান্তরিত হয় এবং 1928 খ্রিস্টাব্দে নাগাদ এর নতুন নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যা সংক্ষেপে হচ্ছে সিইটি সেট। 1955 খ্রিস্টাব্দ নাগাদ এটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। এই তো গেল এর সংক্ষিপ্ত ইতিহাস। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে, সেই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে একটা বিকল্প শিক্ষা নীতি কার্যকর করার উদ্দেশ্যে ভারতীয় তৎকালীন যে নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিরা 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ গড়ে তোলে জাতীয় শিক্ষা পরিষদ। তা সেই সময়ে আমরা জানি যে স্বদেশী আন্দোলনের দুটো দিক ছিল, এক হচ্ছে স্বদেশী এবং বয়কট। বয়কট মানে হচ্ছে বিদেশি পণ্য বর্জন এবং স্বদেশী মানে হচ্ছে স্বদেশী পণ্য গ্রহণ। তাই স্বদেশী আন্দোলনের সমর্থক যে সমস্ত ছাত্রছাত্রী ছিল সেগুলো হচ্ছে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়। তা তাদের জন্য একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ। এই পরিষদ গঠিত হয়েছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ এবং রাসবিহারী ঘোষের সম্পাদনায়, মানে তিনি ছিলেন সম্পাদক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখরা। তো জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? আগেও বললাম যে বিকল্প একটা শিক্ষানীতি গ্রহণ এবং ভারতীয় ছাত্রদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা ইত্যাদি উদ্দেশ্যে এটি গড়ে উঠেছিল। কার্যাবলী কি? কার্যাবলী হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের অধীনে কিন্তু একাধিক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন হচ্ছে ন্যাশনাল স্কুল, ন্যাশনাল কলেজ। এছাড়া কিছুদিনের মধ্যে প্রায় আমরা দেখি যে 300টির মতো প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর জন্য যে বিপুল খরচে কিন্তু যাদের অবদান ছিল, ময়মনসিংহের গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনি এ ব্যাপারে 5 লক্ষ টাকা দান করেছিলেন। ওই জেলারই মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী, তিনিও প্রায় 1.5 লক্ষ টাকার মতো দান করেছিলেন। এছাড়া সুবোধ চন্দ্র মল্লিক, আমাদের কলকাতার জমিদার, পটলডাঙ্গার জমিদার, তিনিও 1 লক্ষ টাকার মতো দান করেছেন। এছাড়া রাসবিহারী ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু প্রচুর অর্থ সাহায্য দিয়েছিলেন। তা এর মূল্যায়নে আসি। মূল্যায়ন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল, কিন্তু ব্যর্থতা সত্ত্বেও এর কিন্তু একটা গুরুত্ব ছিল না। জাতীয় শিক্ষানীতি গ্রহণ কিন্তু এদের হাত ধরেই প্রথম হয়েছিল এবং শিক্ষার্থীদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা এবং যে সমগ্র এই সময়কার বিশিষ্ট ব্যক্তিদের একত্রিত করা একটা জাতীয় বিষয়, জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ কিন্তু জাগ্রত হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদের সূত্র ধরে। তাই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। আরো অনেক বিষয় ছিল, যেগুলো আরো অনেক তথ্য ছিল, যেগুলো দিলে হয়তো এই বিষয়টা আরো উপস্থাপন সুন্দরভাবে করা যেত, কিন্তু ভিডিও দীর্ঘায়িত না করার জন্যই বা এই বিষয়টা, যাই হোক, এই বিষয়ে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। যেগুলো করবে সেগুলো হচ্ছে: 1. কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? এটা মাধ্যমিক 2017 এসছে। 2 হচ্ছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? এটা মাধ্যমিক 2019 এসছে। এবং প্রশ্নমান 8, বাংলায় কারিগরি শিক্ষা বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা মাধ্যমিক 2019 এসছে। এবং 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে আইএসসিএস এর ভূমিকা কি ছিল? এটা হচ্ছে প্রশ্নমান 2, এটা মাধ্যমিক 2019 এসছে। এছাড়া অন্যান্য কতগুলো প্রশ্ন তোমরা করবে। প্রশ্নমান 4-এ আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কি ছিল? 2 হচ্ছে আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা বা অবদান কি ছিল? এবং 3 হচ্ছে জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কি ছিল? এছাড়া ছোট প্রশ্নগুলো তোমরা ভালো করে বইগুলো দেখবে এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। ঠিক আছে।